আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আচ্ছা, একটু ভাবুন তো, আমাদের ঐতিহ্যবাহী ধর্মীয় সমাবেশ বা ওয়াজ মাহফিলগুলো কিভাবে প্রযুক্তির ছোঁয়ায় এক বিশাল ডিজিটাল ফেনোমেননে রূপান্তরিত হয়ে গেল। আজ আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। আর এই অভাবনীয় পরিবর্তনের সবচেয়ে বড় আর পারফেক্ট উদাহরণটা হলেন ডক্টর মিজানুর রহমান আজহারি। খোলা মাছের প্রথাগত ওয়াজ থেকে শুরু করে ইউটিউবের ট্রেন্ডিং লিস্টের শীর্ষে উঠে আসা এই পুরো বিষয়টা কিন্তু শুধু একজন ব্যক্তির সাফল্যের গল্প নয়, বরং এটা হলো প্রাচীন ধর্ম আর আধুনিক প্রযুক্তির এক দারুণ মিলনের আখ্যান। আজ আমরা একদম নিরপেক্ষ এবং তথ্যভিত্তিক দৃষ্টিকোণ থেকে এই পুরো বিষয়টাকে ডিকোড করব। আলোচনার সুবিধার্থে আজকের পুরো বিশ্লেষণটাকে আমরা এই ৬টি ভাগে সাজিয়েছি। প্রথমে আমরা ডিজিটাল ওয়াজ ফেনোমেনন নিয়ে কথা বলবো, এরপর ডক্টর আজহারির ব্যাকগ্রাউন্ড, তার লেকচার ডেলিভারি স্টাইল, তার মূল মেসেজ, তাকে ঘিরে থাকা কিছু বিতর্ক এবং সবশেষে ইন্টারনেট ও বিশ্বাসের এই নতুন সমীকরণটা বোঝার চেষ্টা করব। তো চলুন আমাদের প্রথম পয়েন্ট, ডিজিটাল ওয়াজ ফেনোমেনন, এক বিশাল পরিবর্তন দিয়ে শুরু করা যাক। একসময় ওয়াজ শোনার জন্য মানুষকে সশরীরে কোনো মাঠে বা প্যান্ডেলে গিয়ে বসতে হতো, রাইট? কিন্তু এখন স্মার্টফোন আর ইন্টারনেটের কল্যাণে সেই বিশাল জনসমুদ্র সরাসরি আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। ধর্মপ্রচারের এই গ্লোবাল ডিজিটাল রূপান্তরটা আসলে কিভাবে কাজ করছে সেটাই এখন আমরা দেখব। পর্দার পেছনের মানুষটিকে নিয়ে কথা বলার আগে চলুন একটু নাম্বারগুলোর দিকে তাকাই। মানে এই প্রভাবের স্কেলটা যে কত বিশাল সেটা বোঝানোর জন্য এই সংখ্যাগুলোই যথেষ্ট। ইউটিউবে ওনার সাবস্ক্রাইবার সংখ্যা ৩২.৭ মিলিয়ন বা ৩,২৭,০০,০০০। চিন্তা করতে পারেন, মালয়েশিয়ার মতো একটা আস্ত দেশের মোট জনসংখ্যার চেয়েও এটা বেশি। আর তার সাথে ১০৮ মিলিয়নেরও বেশি ভিউ প্রমাণ করে যে এই ডিজিটাল প্রচারণার পরিধি আসলে কতটা বিস্তৃত। এই বিশাল দর্শক সারি কিন্তু শুধু একটা নির্দিষ্ট ভূখণ্ডে আটকে নেই, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীদের একটা বিশাল অংশ এই নেটওয়ার্কের সাথে যুক্ত। এবার আসি আমাদের দ্বিতীয় পয়েন্টে, ডক্টর আজহারি কে? শিক্ষাগত ভিত্তি। এত বড় একটা প্ল্যাটফর্ম আর এত বিপুল জনপ্রিয়তার পেছনে যিনি আছেন, তার শেকড়টা আসলে কোথায়? যে কোনো ধর্মীয় আলোচনার ক্ষেত্রে বক্তার প্রাতিষ্ঠানিক শিক্ষাটা খুব ম্যাটার করে। ওনার এই জার্নিটা কিন্তু রাতারাতি হয়নি। খেয়াল করলে দেখবেন ২০০৭ সালে তিনি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মর্যাদাপূর্ণ আল আজহার বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ পান। এরপর ২০১৫ সালের দিকে তিনি ডিজিটাল ওয়াজ শুরু করেন এবং খুব দ্রুতই দারুণ জনপ্রিয়তা পেয়ে যান। পরবর্তীতে ২০২০ সালে গবেষণার জন্য তিনি মালয়েশিয়ায় চলে যান এবং ২০২১ সালে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া মানে IIUM থেকে তার পিএইচডি সম্পূর্ণ করেন। আর সর্বশেষ ২০২৪ সালে তিনি পুনরায় বাংলাদেশে ফিরে আসেন। এই যে একটা সলিড একাডেমিক ব্যাকগ্রাউন্ড, এটাই মূলত দর্শকদের কাছে তাকে একজন নির্ভরযোগ্য স্কলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অনেকেই হয়তো ভাবেন ওনার প্রভাব শুধু অনলাইনেই সীমাবদ্ধ। ব্যাপারটা কিন্তু তা নয়। তিনি হাসানা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, যার মাধ্যমে তিনি অফলাইনেও বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করে থাকেন। একটা দারুণ উদাহরণ দিই, ২০২০ সালে যখন কোভিড-১৯ মহামারীতে সবাই বিপর্যস্ত, তখন এই ফাউন্ডেশনের উদ্যোগে ৩৫টি জেলায় প্রায় ৫,৫০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছিল। অর্থাৎ ওনার ইম্প্যাক্টটা যেমন ডিজিটাল স্ক্রিনে আছে, তেমনি বাস্তব জগতেও বেশ দৃশ্যমান। চলুন এবার ৩ নম্বর পয়েন্টে যাই, আলোচনার ধরন বিশ্লেষণ, সফলতার পেছনের রহস্য। কিভাবে একজন মানুষ এত লাখ লাখ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা মন্ত্রমুগ্ধ করে রাখতে পারেন? এই অবিশ্বাস্য কানেকশনের পেছনের সিক্রেট সসটা আসলে কি? পার্থক্যটা এই স্লাইডেই খুব পরিষ্কার বোঝা যাচ্ছে। একদিকে আছে আমাদের প্রথাগত ওয়াজ, যেখানে সাধারণত ভারী ও প্রাচীন ভাষার ব্যবহার থাকে এবং কঠোরভাবে শুধু ধর্মীয় গ্রন্থের উদ্ধৃতি দেওয়া হয়। অন্যদিকে ডক্টর আজহারির অ্যাপ্রোচটা বেশ মডার্ন। তিনি খুব সাবলীল আর স্মার্ট বাংলা ব্যবহার করেন। কথার ফাঁকে ফাঁকে বর্তমান সময়ের ঘটনা বা আধুনিক পপ কালচারের বিভিন্ন উদাহরণ টেনে আনেন, যা ইয়াং জেনারেশনের কাছে খুব সহজেই রিলেটেবল মনে হয়। আর হ্যাঁ, তার ভিডিওগুলোর অডিও ভিজুয়াল প্রোডাকশন কোয়ালিটিও থাকে একদম টপ নচ। ধর্ম নিয়ে কথা বলাটাকে একঘেয়েমির বাইরে এনে এমন একটা স্মার্ট প্রেজেন্টেশন দেওয়াই তার এই তুমুল জনপ্রিয়তার অন্যতম বড় কারণ। তো প্রেজেন্টেশন তো দারুণ, কিন্তু ৪ নম্বর পয়েন্টে এসে আমাদের বুঝতে হবে মূল বার্তা ও বিষয়বস্তু। তিনি আসলে কি বলছেন? উনার আলোচনার কোর মেসেজটা আসলে কি? ওনার লেকচারগুলো যদি আমরা একটু অ্যানালাইজ করি, তাহলে মূলত এই ৪টি স্তম্ভ বা পিলার দেখতে পাব। প্রথমত, বিশ্বাস এবং আধ্যাত্মিক দিক নির্দেশনা, যেটা প্রথাগত। দ্বিতীয়ত,
সততা ও দয়ার মতো নৈতিক আচরণের ওপর জোর দেওয়া। তৃতীয়ত, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দারিদ্র্য বিমোচন নিয়ে কথা বলা। আর চতুর্থ যে বিষয়টা উনি খুব বেশি ফোকাস করেন সেটা হলো শিক্ষা এবং ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তাভাবনার গুরুত্ব। তিনি মূলত ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষার সাথে আমাদের প্রাত্যহিক জীবনের একটা ব্রিজ বা সেতুবন্ধন তৈরি করার চেষ্টা করেন। এবার আসি ৫ নম্বর সেকশনে, সমালোচনা এবং বিতর্ক, বিরুদ্ধ প্রতিক্রিয়া। এত বিশাল একটা প্ল্যাটফর্ম আর এত বড় অডিয়েন্স থাকলে সেখানে যে কোনো বিতর্ক থাকবে না তা তো হয় না। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমাদের অবশ্যই মুদ্রার এই উল্টো পিঠটাও দেখতে হবে। প্রকাশিত বিভিন্ন ডেটা এবং রিপোর্ট ঘাটলে আমরা বেশ কিছু অভিযোগ দেখতে পাই। যেমন ২০২০ সালে জাতীয় সংসদে তৎকালীন ধর্ম প্রতিমন্ত্রী তাকে রাজনৈতিক দল জামায়াতে ইসলামের সাথে সম্পৃক্ত থাকা এবং রাষ্ট্রবিরোধী মন্তব্যের অভিযোগে অভিযুক্ত করেন। এরপর ২০২১ সালে যুক্তরাজ্যের হোম অফিস তাকে সে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়, কারণ হিসেবে তারা বিদ্বেষমূলক বক্তব্য এবং অন্য ধর্মে আঘাত হানার অভিযোগ এনেছিল। আর ২০২৩ সালে টুইটার বা এক্সে ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে একটা বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে বেশ ব্যাকল্যাশ তৈরি হয়। তবে এখানে উল্লেখ করা প্রয়োজন যে ডক্টর আজহারি পরবর্তীতে পরিষ্কার করেছিলেন যে তিনি নিজে টুইটার চালান না এবং ওটা ছিল মূলত তার পেজ ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা ব্যক্তির ত্রুটি। আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না, তবে এই ডেটাগুলো থেকে এটা স্পষ্ট যে একজন পাবলিক ফিগার হিসেবে তিনি যেমন তুমুল প্রশংসা পেয়েছেন তেমনি কঠোর সমালোচনার মুখেও পড়েছেন। ঠিক আছে, এবার আমাদের শেষ পয়েন্ট, ধর্ম ও ইন্টারনেট, একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গি। ব্যক্তি ডক্টর আজহারির কেস স্টাডি থেকে একটু বেরিয়ে এসে চলুন এবার পুরো ডিজিটাল রিলিজিয়াস ইকোসিস্টেমটার দিকে একটু নজর দিই। এটা কিন্তু শুধু ইউটিউব ভিউয়ের বিষয় নয়, একাডেমিক জগতেও এটা নিয়ে বেশ সিরিয়াস আলোচনা হচ্ছে। স্বনামধন্য প্রকাশক ব্রিলের এই রিলিজন অ্যান্ড ডেভেলপমেন্ট জার্নালের কথাই ধরুন। এই পলিসি নোটে গবেষক সামিয়া হক এবং তার সহকর্মীরা দেখিয়েছেন যে কিভাবে এই অনলাইন প্ল্যাটফর্মগুলো বাংলাদেশের প্রথাগত ওয়াজ মাহফিলের চিত্রটাকে একদম খোলনলচে পাল্টে দিয়েছে। ডিজিটাল স্পেস এখন আর শুধু বিনোদন নয়, রীতিমতো সমাজ গঠনের একটা শক্তিশালী টুল। এই স্লাইডের পয়েন্টটা কিন্তু খুব ক্রুশিয়াল। গবেষকদের মতে এই ইন্টারনেট আর ধর্মের সংমিশ্রণটা আসলে একটা দ্বিধারী তলোয়ারের মতো। একদিকে এর রয়েছে চমৎকার রূপান্তরণমূলক সম্ভাবনা, যা মানুষকে একত্র করে, সামাজিক সম্প্রীতি বাড়ায় এবং ইতিবাচক উন্নয়ন ঘটায়। কিন্তু অন্যদিকে রয়েছে মারাত্মক ডিজিটাল ঝুঁকি। অনলাইন অ্যালগোরিদম অনেক সময়ই মানুষকে তাদের নিজস্ব ইকো চেম্বার বা বদ্ধ চিন্তার বলয়ে আটকে ফেলে। এর ফলে সমাজে মেরুকরণ, গুজব বা অসহিষ্ণুতা বেড়ে যাওয়ার একটা প্রবল আশঙ্কা থেকে যায়। আর ঠিক এখানে আপনাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে আজকের এই বিশ্লেষণ শেষ করতে চাই। প্রযুক্তির অ্যালগোরিদম আর এই অনলাইন ইকো চেম্বারগুলো আসলে আগামী দিনে আমাদের ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠানগুলোকে কোথায় নিয়ে দাঁড় করাবে? এগুলো কি আমাদের আরও বেশি কানেক্টেড করবে নাকি আমাদের বিভক্ত করে ফেলবে? প্রাচীন বিশ্বাস আর এই অপ্রতিরোধ্য আধুনিক প্রযুক্তির সংঘাত বা মেলবন্ধন নিয়ে ভাবার বোধহয় এখনই সেরা সময়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন,